প্রিয় দর্শক, ইস্পানি মির্জা বসুবরাতিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যাশার বাজেট নিয়ে আজ কথা বলবো। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন আর্থিক খাত বিশেষজ্ঞ, বিশ্ব অর্থনীতিবিদ জনাব মামুন রশিদ রয়েছেন আমাদের সাথে। আমি স্বাগত জানাই আপনাকে। আমি আমাদের সাথে এসে যে বাজেট অধিবেশন অলরেডি শুরু হয়েছে সে বিষয়ে আপনার মতামত এবং বিশ্লেষণ করবার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাজেট অধিবেশন শুরু হয়েছে। বিএনপি 20 বছর পর তারা সরকারের দায়িত্বভার নেবার পর এটি তাদের প্রথম বাজেট। ইতিমধ্যে ব্যবসায়ী, অর্থনীতিবিদ, উন্নয়ন গবেষক, নীতিবিদদের মধ্যে এই বাজেট নিয়ে নানা রকম আলাপ আলোচনা শুরু হয়েছে। এখন এই বাজেট আকার কত হবে, এর আদর্শ আহরণ সম্ভব হবে কিনা, ঘাটতি বাজেট কত হবে, ঋণের বোঝা বাড়বে কিনা, সামাজিক সুরক্ষা খাত কতখানি উপকারভোগীদের কাছে যাবে, সব কিছু মিলিয়ে কিন্তু নানা প্রশ্ন। উত্তরটা কিন্তু খুব কঠিন। উত্তর খুঁজবার জন্য এই আসন্ন বাজেটকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি তো ওই যে দেওয়ান গাজীর কিসসা নাটকের মতো ইসেতে কিসে আছে কিসেতে ইসে, আপনি অনেকটা ক্লু দিয়েই দিয়েছেন। ইয়েস, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে বলছেন বাজেটের আকার বেশি বড় হয়ে যাচ্ছে কিনা, অনেকে বলছেন যে ইতিহাসের সর্ববৃহৎ বাজেট, অনেকে বলছেন আপনার মতো যে সামাজিক সুরক্ষা বেষ্টনীর এত বাড়ানো হচ্ছে যে সেটা কি সত্যিকার অর্থে। এর আলোচনা অবশ্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু হয়েছে, যে সত্যিকার উপকারটা যারা পাওয়া উচিত তারা পাবে কিনা এটা নিয়ে। আরেকটা তো মানে ঐতিহাসিক আলোচনা রয়েছে বাজেট বাস্তবায়নের সক্ষমতা এবং যাদের মানে বাজেটের বাস্তবায়নের মাধ্যমে যে আকাঙ্ক্ষা থাকে যে আমি এটা করব ওইটা করব, শুধু যে জিডিপি গ্রোথ কিংবা কোনো স্কুল কলেজ মাদ্রাসা কিংবা রাস্তাঘাট কালভার্ট তৈরি করা হবে তা না। বাজেটের একটা ব্যাপার থাকে, একটা হচ্ছে যে সরকারের চলমান আয় ব্যয় ব্যবস্থাপনা, দ্বিতীয় হচ্ছে যে আমাদের একটা মানে বৃহত্তর একটা লক্ষ্যে আমরা উপনীত থেকে আমরা প্ল্যাটফর্মগুলো গঠন করছি কিনা। আপনি জানেন বেশ কিছুকাল যাবতেই বাজেটের যে বেসিক কাঠামোটা সেটাকে বলা হচ্ছে মিড টার্ম ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, রোল আউট প্ল্যান, এবং প্রজেক্টগুলো আগে যেমন টার্মিনেটিং প্রজেক্ট ছিল, এখন দেখা যাচ্ছে যে বড় বড় প্রকল্প যখন গ্রহণ করা হয় ওইটাও তো নির্ধারিত টাইমে বাস্তবায়ন করা যায় না। আইদার টাইম এসকেলেশন হয় কিংবা কস্ট এসকেলেশন হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি ইদানিংকালে দুটোই হয়ে থাকে। এটা প্রকল্প ঠিকাদার কারা, প্রকল্প পরিচালক কারা, প্রকল্প অ্যাপ্রুভাল প্ল্যানিং মিনিস্ট্রি থেকে পাওয়া, এভাবে প্রকল্পগুলো একটু ডিলে হয়ে যাচ্ছে, যেই কারণে এখন এই রোল আউট প্ল্যানগুলা পপুলার হয়েছে। তো বাজেটের যে ফিলোসফি অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় করে থাকে, আমরা অতীতে দেখেছি এই ফিলোসফি নির্ধারণ, তার চাইতে নির্ধারণ যদিও পলিটিক্যাল সরকার চেষ্টা করে তার ফিলোসফিটাকে রিফ্লেক্ট করতে, কিন্তু দেখেছি আমরা বাজেট কাঠামো বিন্যাসে দাতা গোষ্ঠী বিশেষভাবে বিশ্ব ব্যাংকের একটা ব্যাপক প্রভাব থাকে। একটি ভালো দিক ইদানিংকালে শুরু হয়েছে, অতীতে কিন্তু বাজেট বক্তৃতাটিও প্রকল্পের উপদেষ্টারা লিখে দিতেন যে এটা প্রজেক্ট হিসাবে। এখন কিছুদিন আগ পর্যন্ত মানে শুরু হয়েছে যে অর্থ সচিবরা, অর্থমন্ত্রীরা তারা নিজেরাই কিংবা অর্থ বিভাগ তারা নিজেরাই, ব্রিলিয়ান্ট অফিসাররা রয়েছে ওখানে আমরা দেখেছি, তারা নিজেরাই চেষ্টা করছেন করতে। একজন সচিব ছিলেন যিনি মিস্টার মোহিতের সাথে কাজ করেছিলেন, উনি ইংরেজিতে খুব ভালো ছিলেন, উনি নিজেই প্রথম বাংলাদেশের বাজেট দলিলটি ইংরেজি পুরো জিনিসটি উনি লিখেছিলেন, এবং মিস্টার মোহিত যেহেতু নিজেও ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন উনি প্রশংসা করেছিলেন এবং দু একটা জায়গায় একটু মানে সংযোজন বিয়োজনও করেছিলেন। তো এটা একটা ভালো উদ্যোগ। এখন আসি আপনার যে আলোচনাগুলো, ইস্যুটা হচ্ছে যে 9,38,000 কোটি টাকার বাজেট কি বৃহৎ বাজেট? আপনি যদি অপরাপর প্রতিযোগী দেশের বাজেট দেখেন জিডিপির অংশ হিসাবে বৃহৎ নয়। কিন্তু জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ওই যে আমি আগে গল্পটি করেছি, রিপিটেটিভ হওয়ার পরেও করছি আপনার সাথে একটু সক্ষতাবশত, যে জনাব মানে আমাদের মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন রূপসা নদীর উপরে ব্রিজ করার জন্য একটি জনসভায় গিয়ে কমিট করেছিলেন, তখন আমি পরের দিনেই
পত্রিকা যখন ছাপা হলো এটা রূপসা নদীর উপরে ব্রিজ হবে, তখন মির্জা সাইফুর রহমান, আমি বসেছিলাম ওনার সামনে, উনি ওই লোকাল গভর্নমেন্টের প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, ওনাকে ফোন করে বললেন, জিয়া প্রধানমন্ত্রী তো কথা দিয়ে আসলো, ওনার সচরাচর সিলেটি ভাষায়, আমি এটা পারছি না এখানে বলতে, যে কথা দিয়ে আসলো ব্রিজ করবে, টাকা আসবে কোত্থেকে। সো এখন এই বাজেটের একটা নতুন দিক হচ্ছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার থেকেই, তারও আগের থেকেই, আওয়ামী লীগের শেষ পর্যায় থেকে, যে সামগ্রিকভাবে জন অর্থায়ন ব্যবস্থাপনায় একটা ব্যাপক ফাঁক ফোকর এবং ত্রুটি দেখা যাচ্ছিল। তো সেইটার কাসকেডিং ইম্প্যাক্টটা পড়েছে এসে নতুন সরকারের উপরে। তারা যদিও এটার জন্য দায়ী না, কিন্তু অতীতকাল থেকে টেনে আনছে। এই যে গেল বছরের বাজেট তো আর বিএনপি সরকার করে নাই, জনাব আমির কুসুম মাহমুদ চৌধুরী করেন নাই, কিন্তু সেই বাজেট থেকে আমরা দেখতে পেয়েছি প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে 10 মাসে রাজস্ব আদায় ঘাটতি। এক, দ্বিতীয় হচ্ছে এই ঘাটতি মেটানোর জন্য যেহেতু আয় হচ্ছে না, সরকার প্রচুর টাকা ঋণ নিচ্ছে। পুরো বছরের জন্য প্রাক্কলিত ছিল 1 লক্ষ কোটি টাকা ঋণ, সেখানে সরকার 9 মাসে নিয়েছে 1,04,000 কোটি টাকা। কারণ ওই যে অতীতের জঞ্জালগুলাকে, ব্যাগেজগুলাকে ম্যানেজ করার জন্য। আরেকটি ব্যবসা হচ্ছে, সরকার তো মাত্র আসলো, 100 দিন হলো, তো তারা তো বাজেট তো একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো সেই ক্ষেত্রে সরকারের বাজেট করতেই হবে। এখন তারা কি অনেক চিন্তা ভাবনা করে 3 মাসের মধ্যে প্রচুর অভিনব বিয়ন্ড দ্য বক্স গিয়ে বাজেট করতে পারতো কিনা? পারতো না, কারণ বাজেট তো ওই যে বললাম আপনাকে করতেই হবে জুনে। এখন বাজেটটা নিয়ে যদি ভালো আলোচনা হয়, সরকার যেটি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, মানে কৃচ্ছ্রতা সাধন, খরচ কমিয়ে আনা, অপ্রয়োজনীয় খরচকে মানে পরিত্যাগ করা, প্রত্যাহার করা, এড়িয়ে যাওয়া, এগুলো যদি সম্ভব হয়, আর আমাদের ন্যূনতম টাকা যদি আমরা আনতে পারি, এগুলোর ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে এখন, যেহেতু IMF তার 5th and 6th ট্রান্সের টাকাটা দিল না, তারা একটা এক্সকিউজ দেখিয়েছে, এটাকে এক্সকিউজই বলা যায়, কারণ তারা বলেছে অতীতের সরকারের সাথে যে চুক্তি, নতুন সরকারের জন্য এটা প্রযোজ্য নয়, কিংবা তারা আর রাখতে চায় না, আবার নতুনভাবে সরকার যাতে অ্যাপ্লাই করে। সরকারও আশা করছে, তারা চেষ্টা করছে যে দেশি এবং বিদেশি সূত্র থেকে বিরাট মোটা অঙ্কের টাকার সংস্থান হবে। এখন বিদেশি সূত্র থেকে যদি টাকার সংস্থান না হয়, তখন আমাদেরকে কিন্তু প্রচুর বরোয়িং করতে হবে, এবং আমরা যদি বরোয়িং না করতে পারি, কি আমাদের দাতা গোষ্ঠী যদি অ্যালাউ না করে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু নোট ছাপাতে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যে মূল্যস্ফীতিকে রুখব, এবং আমরা যে একটা সংস্থানমূলক বাজেট করব, গরিব হিতৈষী বাজেট করব, উৎপাদনশীল খাত হিতৈষী বাজেট করব, সেগুলা কিন্তু আমাদের লক্ষ্য পরাভূত হতে পারে। জি, আপনি খানিকটা বলতে গিয়ে বলছিলেন যে আসলে বিগত আমরা অন্তর্বর্তীকালীন সরকার বা আওয়ামী লীগের শেষ আমলের শেষ কয়েকটি বছর থেকেই আর্থিক খাতের ভঙ্গুরতা ভীষণভাবে দেখা দিয়েছে। আমরা যদি আমাদের ব্যাংকিং খাতগুলি বলি বা অন্যান্য সব জায়গাগুলিতেই কিন্তু নানা ধরনের অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার সবগুলো বেড়েছিল। আমরা সম্প্রতি অর্থমন্ত্রীকে তিনি বলেছেন, সরাসরি বলেছেন যে বিগত শাসন আমলের বা বিগত সময় যে আর্থিক ক্ষত সেটা কাটিয়ে উঠতে অন্ততপক্ষে 2 বছর সময় লাগবে। সে অবস্থার প্রেক্ষাপটে এই বাজেটে কিন্তু নতুন নতুন কিছু, আমরা যেটা সামাজিক সুরক্ষা খাতের কথা বলছি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলিকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। জ্বালানি তেলের একটা ভীষণ বড় চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হতে যাচ্ছি। তো সেখানে যদি আমরা নজর দিতে চাই, প্রথমত যদি আমরা জ্বালানি তেলের চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য এই বাজেটে কি থাকা দরকার বলে আপনি মনে করেন? এটা কিন্তু ইতিমধ্যে জনাব ইকবাল হাসান মাহমুদ, জ্বালানি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, একটি কমিটি করা হয়েছে, এবং আপনি দেখেছেন কিনা গতকাল আলোচনা হয়েছে বিশদভাবে যে তারা কি কি করবেন। সেই ক্ষেত্রে আপনি দেখেছেন যে আমরা সোর্সকে ডাইভার্সিফাই করতে চাই, কারণ শুধুমাত্র মধ্যপ্রাচ্য নির্ভর কিংবা সিঙ্গাপুর নির্ভর আমাদের অনেকগুলো পরিশোধিত তেল আমরা এই যে সিঙ্গাপুরে নিতে পেরেছি, এটা একটা আমাদের ভালো দিক। এজন্য আমরা মানে কিছুদিনের মধ্যে সংকটটা কাটিয়ে তুলতে পেরেছি, যদিও সংকটটা মূলত এসেছিল আমরা জ্বালানি তেলের দাম যে ধরে রাখছিলাম, বাড়তে দিচ্ছিলাম না, এজন্য কালোবাজারে শুরু হয়েছিল, পাচার শুরু হয়েছিল, অন্য জায়গায় চলে যাচ্ছিল এগুলার জন্য। সেটা দেরিতে হলেও সরকার সিদ্ধান্ত নিতে পেরেছেন জ্বালানি তেলের দাম বাড়ানো। সেটা কিন্তু অতীতকাল থেকে 2007-08 থেকেই
বলা হয়েছে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে যে আমরা মানে জ্বালানি তেলের কিংবা জ্বালানির খরচটা পাস অন করব, আমরা নিজেরা রাখবো না। ব্যালেন্স শিটের উপরে চরম ক্ষত সৃষ্টি হয় ন্যাশনাল ব্যালেন্স শিটে এইটা। দ্বিতীয় হচ্ছে যে সোর্সিং ডাইভার্সিফাই করব, আমরা অন্য কোথাও থেকে আনা যায়। আপনি জানেন যে কাতার গ্যাসের উপরে টার্গেটেড অ্যাটাক হয়েছে ইরান থেকে। সো ওখানে কাতার যেখান থেকে আমরা এলসি করে গ্যাস আনছিলাম ওটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক দিন। সুতরাং স্বাভাবিকভাবে আমরা এখন চিন্তা করছি ভিয়েতনাম, তাইওয়ান এই সমস্ত দেশ থেকে আনা যায় কিনা। তাইওয়ান থেকে আনতে গেলে আবার চীনের সাথে একটু সম্পর্কের পতনের সম্ভাবনা আছে। আবার ভিয়েতনাম কিংবা পাকিস্তান তারা কিন্তু আনছেও। চীনের তো ব্যাপক ভালো বন্ধু চায়না, পাকিস্তান। সো তারপরে এইটা ডাইভার্সিফাই করা। তৃতীয় হচ্ছে যে আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ মেনটেন করা। স্ট্র্যাটেজিক রিজার্ভ যদি মেনটেন করতে হয় আমাদের, আমরা চট্টগ্রামে যে ইস্টার্ন রিফাইনারি আছে তার সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আমরা মহেশখালীতে একটা রিজার্ভার তৈরি করেছি অনেক কয়েক সহস্র টাকা খরচ করে। এটার ব্যবহার হচ্ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের কিছুটা সমস্যার কারণে, কিন্তু এগুলো চালু করার চেষ্টা করা হচ্ছে। তাছাড়াও আমরা যে রাশিয়া থেকে তেল আনতে পারি কিনা, যেটা ভারত আনছে ওখান থেকে আমরা আনতে পারি কিনা, নুমালীগড় থেকে যে আমরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তেল আনছিলাম বিশেষ করে ডিজেল, সেটা আমরা পার্বতীপুরে যে ডিপো করেছি তার সক্ষমতা বৃদ্ধি করা। তারপরে যাতে করে আমরা ইভেন্টফুলি সারা দেশে জ্বালানি তেলের ডিস্ট্রিবিউশন করতে পারি সেইটা। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি এই কমিটির সাথে কাজ করতে গিয়ে, যে বাংলাদেশে কিন্তু ফিউচার মার্কেটে অপারেট করতে পারে না। আমাদের অতীতকাল থেকে আমরা ওই কুয়েত পেট্রোলিয়াম থেকে বেশিরভাগ অপরিশোধিত তেল আনতাম। সেখানে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তারা 60 দিনের বেশি তেল কন্ট্রাক্ট করতে পারে না। অথচ অন্যান্য দেশ সারা বছরের জ্বালানি তেলের চাহিদা মেটায় ফিউচার কন্ট্রাক্ট করে। অনেকে দেখা গিয়েছে কারগিল যারা নাকি সারা বিশ্বে মিনিয়াপলিস ভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্রের সারা বিশ্বে কমোডিটি ট্রেডিংয়ে, সফট কমোডিটি হার্ড কমোডিটি ট্রেডিংয়ে সারা বিশ্বে নাম্বার 1, তারা কিন্তু প্রচুর তেল ক্ষেত্রে ফিউচার ডেলিভারি তেল ক্ষেত্র থেকে গ্যাস ক্ষেত্র থেকে তারা কিনে রাখে। পরে সরকারগুলো কিংবা ট্রেডিং অর্গানাইজেশনগুলো কারগিলের সাথে চুক্তি করে ফিউচার মার্কেটে। কিন্তু আমাদের এখানে এই পদ্ধতিটা ছিল না। তো আমরা প্রস্তাব করেছি মাননীয় জ্বালানি মন্ত্রীর কাছে, এটা যদি বাংলাদেশ যাতে তার একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ গড়ে তোলার জন্য এবং একটা পাইপলাইন, শক্তিশালী পাইপলাইন গড়ে তোলার জন্য বাংলাদেশ যাতে ভবিষ্যতে, নিকট ভবিষ্যতেই ফিউচার মার্কেট অপারেট করতে পারে, এইটার বিষয়ে গভীরভাবে ভাবার জন্য। জি, আমি আরেকটা প্রসঙ্গে আসি। অধ্যক্ষ ডক্টর সেলিম জাহান একটা অনুষ্ঠানে, ডিবেট ফোরাম অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের সরকার আমলে অবকাঠামোগত উন্নয়ন হলেও গুণগত উন্নয়ন না হয় অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। যেটা আমরা বলি যে মেগা প্রকল্পগুলোতে মেগা যে অপচয়, মেগা যে দুর্নীতি সেগুলি হয়েছে এবং যে কারণে বৈদেশিক ঋণের বোঝা বেড়েছে। আমরা কর্ণফুলী টানেলের কথা যদি চাই, আমরা পদ্মা সেতু রেল সংযোগের কথা যদি বলি, এবং এমনও আছে শুধুমাত্র আমরা মেগা প্রকল্পগুলোর কথাই বলি, এমন ছোট প্রকল্পগুলো আছে, সেগুলো তো যদি আমরা অনিয়ম দুর্নীতিকে একসাথ করি তাহলে মেগা প্রকল্প ছাড়িয়ে যাবে বলে বলা হচ্ছে। তো সেলিম জাহানের মন্তব্যটাকে অবকাঠামোগত উন্নয়ন হলো, গুণগত যে উন্নয়ন হয়নি, এটিকে আপনি কীভাবে বিশ্লেষণ করতে চান? এটি আমি কিছুটা দ্বিমত পোষণ করি, কারণ আমরা কিন্তু অতীতকাল থেকে ভাবছিলাম এশিয়ান হাইওয়ে কিংবা আমাদের ইনক্রিজিংলি সারা পৃথিবীতে কি ঘটছে, দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, আর একটু হচ্ছে টেকনোলজির ডেভেলপমেন্ট, টেকনোলজির অবগাহন, টেকনোলজির ব্যবহার। তো এখন অবকাঠামো, আপনি যদি বিশ্ব বাজারের সাথে সম্পৃক্ত হতে চান, বিশ্বর উন্নয়নের সুপারওয়ের সাথে সম্পৃক্ত হতে চান, আপনাকে অবকাঠামোতে ইনভেস্ট করতেই হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অবকাঠামোর ইনভেস্টমেন্টগুলা, টেন্ডারগুলা স্বচ্ছ ছিল কিনা, জবাবদিহিমূলক ছিল কিনা, কস্ট এসকেলেশন কেন হয়েছে, কারা ঠিকাদার নিয়োগ পেয়েছে, সেখানে স্বজনপ্রীতি কাজ করেছে কিনা, ক্রনিক ক্যাপিটালিজম কাজ করেছে কিনা, কস্ট এসকেলেশনকে ম্যানেজ করতে পেরেছে কিনা। সার্বিকভাবে যদি বলতে হয় যে প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াতে
সরকারের কমান্ড ছিল কিনা। আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেটা দেখেছি, বেশিরভাগ প্রকল্প যেহেতু একটি দেশের ঠিকাদারদের কাছে গিয়েছে, তারা আসলে সরকারের উপরে ঘাড়ে চেপে বসেছিল। পরে আস্তে আস্তে যতই সরকার চাপ দিচ্ছিল, কিন্তু তারা কস্ট এসকেলেশন চাচ্ছিল, যে আবার আরও নতুনভাবে ফান্ড দাও, আরও দেরি হচ্ছে, আবার নতুনভাবে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। সেইখানে কিছুটা দুর্নীতি হয়েছে, বেশ কিছুটা, আর কিছুটা হয়েছে সরকারের যারা প্রকল্প পরিচালক ছিল তারা ওই সমস্ত দেশের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে গেছিল, কিংবা প্রচুর রাজনৈতিক নেতারা প্রচুর লেনাদেনার বিপরীতে ওই প্রকল্পগুলোর বাস্তবায়নকে প্রভাবিত করেছে, কিংবা দুষ্ট ঠিকাদারদের পক্ষ নিয়েছে। এই কারণে অতিমূল্যায়িত প্রকল্পের কথা আমরা বলছি, যে প্রকল্পগুলো আলটিমেটলি তো আপনাকে রিপে করতে হয়। তো এটা তো ন্যাশনাল ব্যালেন্স শিটের উপরে প্রেশার পড়ে, রিপেমেন্ট ক্যাপাবিলিটির উপরে প্রেশার পড়ে। আমাদেরকে যেহেতু প্রায়োরিটাইজ করতে হয়, আমি কি টাকাটা ঋণের পরিশোধে ব্যয় করব, কিংবা অতিরিক্ত যে খরচ হলো, অপ্রয়োজনীয় খরচ, প্রকল্প খরচ, সেইটার রিপেমেন্টের মাধ্যমে দিব, নাকি আমি একটা হাসপাতাল, ইউনিভার্সিটি এগুলো গঠন করব। কারণ আপনার তো কিটি ছোট, লিমিটেড কিটি, সো ইউ গট টু বি ভেরি থটফুল অ্যাবাউট ইউটিলাইজেশন অফ দ্যাট কিটি অফ মানি। দর্শক, আমরা একটা প্রথম বিরতি নিতে চাই। প্রত্যাশার বাজেট নিয়ে কথা বলছিলাম। আমরা বিরতির পর আবার আজকের অতিথি আর্থিক খাত বিশেষজ্ঞ অর্থনীতিবিদ জনাব মামুন রশিদের সাথে ফিরে আসবো। ইস্পানী মির্জা শুভরাত্রিতে আমরা একটা প্রথম বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি প্রত্যাশার বাজেট নিয়ে। আমাদের আজকের যে আলোচনা, সে আলোচনা ইস্পানী মির্জা শুভরাত্রিতে অতিথি হিসেবে রয়েছেন আর্থিক খাত বিশেষজ্ঞ অর্থনীতিবিদ জনাব মামুন রশিদ রয়েছে। আমরা বাংলাদেশের একটা বড় চ্যালেঞ্জের কথা সেটা হচ্ছে যে কর আহরণ। সেটি কিন্তু আমরা খুব যে আমাদের টার্গেট সেটি করা সম্ভব মানে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি একটা বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। ট্যাক্স জিডিপি আমরা প্রত্যাশিত জায়গায় নিতে পারিনি। এখন কর ভীতি এবং কর নীতি দুটি কিন্তু পরস্পর একটা মুখোমুখি অবস্থানে আছে। আমরা কর ভীতির কারণেও অনেকে বলা হয় যে কর দিতে চায় না, আবার কর নীতিরও নানা রকমভাবে জটিলতার কারণে দিতে চায় না। আর যারা কর দেয় তাদের উপরে করের বোঝা চাপিয়ে দেওয়ার একটা কথা শোনা যাচ্ছে। ব্যবসায়ীরা বারবার সেটা বলছেন, করের আওতা না বাড়িয়ে যারা কর দিচ্ছেন তাদের উপরে শুধুমাত্র করের বোঝা চাপানো হচ্ছে। সে অবস্থায় ট্যাক্স জিডিপি বাড়ানো এবং আমাদের অভ্যন্তরীণ আয় বৃদ্ধিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, কী করা যেতে পারে? কর ভীতি বলা, কর ভীতি তো অন্যদের থাকার কথা না। কর ভীতি হচ্ছে পেশাজীবীদের, যারা স্যালারিড পার্সন, তাদের তো কোনো সুযোগ নেই একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের প্রবলেমটা কি, আমাদের করের প্রতিবারে আমরা বৈঠক করি, প্রাক বা বাজেট বৈঠক কিংবা প্রাক ফিনান্স বিল বৈঠক, এনবিআরের সাথে কয়েকবার মিটিং করি আমরা। এবং আপনি জানেন যে মোটামুটি কাঠামোটা 31শে মার্চের মধ্যে শেষ হয়ে যায়। আমাদের যে বাজেট সংস্কৃতি গড়ে উঠেছে, কিংবা এনবিআরের যে কর সংস্কৃতি গড়ে উঠেছে, কর আরোপ সংস্কৃতি, সেই ক্ষেত্রে আলোচনাটা হয়। কিন্তু পরবর্তীকালে দুটি জিনিস ঘটে। যেহেতু আমি এনবিআরের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি অনেক বছর, কর একাডেমিতে পড়ানোরও সুযোগ হয়েছে অনেক বছর, স্বাভাবিকভাবে আমরা দেখি কি শুরুর দিকে ওনাদের সদিচ্ছা থাকে, তারপরে কোথায় কোথায় নতুন জায়গায় কর বসানো যায় এবং কোথায় একটু ছাড় দেওয়ার চিন্তা করা যায়। যেমন স্টার্ট আপ একবার আমরা কাজ করেছি, তরুণ উদ্যোক্তাদের কিছু করা যায় কিনা, কিংবা পেশাজীবীদেরকে কোনো, যারা নতুন পেশায় কাজ করছেন তাদেরকে কোনো ছাড়করণ করা যায় কিনা, কোনো অভিনবত্ব সহকারে উদ্যোক্তা যারা এগিয়ে আসছেন, কিংবা চিকিৎসা সেবার খাতে জড়িত উদ্যোক্তারা, তারপরে প্রযুক্তি সেবা খাতের উদ্যোক্তাদেরকে কিছু দেওয়া যায় কিনা। এগুলো কিন্তু শুরু হয়েছিল খুব সুন্দর ইচ্ছা নিয়ে। ফার্স্ট সেক্রেটারিরা, মানে এই লেভেলের লোকেরা ভালো পড়াশোনা, বিদেশ থেকে পড়াশোনা করে এসছেন, পরে না যা নুন আনতে পান্তা ফোড়ার মতো অবস্থা হয়, পরে এগুলা পারে না রক্ষা করতে। তখন একটা দিকে আগে দেখতাম আওয়ামী লীগের সময় সর্বোচ্চ মহল থেকে কর ছাড়ের পরামর্শ, উপদেশ, যেগুলো আসলে উপদেশও না, পরামর্শ না, বাধ্যতামূলক করতে হয়। যদি এনবিআর চেয়ারম্যানকে চাকরি রক্ষা করতে হয়, এগুলা করতে হয়। আমি দেখেছি অনেক জায়গায়, মানে এনবিআর চেয়ারম্যানের সাথে সামনে বসে থাকা অবস্থায় দেখেছি মহামান্য রাষ্ট্রপতির দপ্তর থেকে মহামান্য রাষ্ট্রপতি নিজে তদবির করেছেন। তো এনবিআর চেয়ারম্যান
বাংলাদেশের মতো পলিটিক্যাল কাঠামোতে, ক্ষমতা কাঠামোতে খুব একটা কিছু করা যায় না। কারণ এগুলো আপনি ধরতে পারেন, যতই আপনি বলেন সচিবদেরকে রাখা হয়, অ্যাডমিন ক্যাডার, আসলে একটা পলিটিক্যাল বলয়ের পরিচিত লোক, যাদের থেকে চ্যালেঞ্জ কম থাকবে, যারা একটু কথা শুনবে, তাদেরকে এই সমস্ত স্পর্শকাতর জায়গায় দেওয়া হয়, যাতে রাজনৈতিক সরকারও মানে এম্বারাস না হতে হয়, সেই লোকটাও যাতে কাজ করতে পারে মোটিভেশন নিয়ে। তো এটার কারণে ওগুলা আলোচনায় নাইবা গেলাম। এখন আমরা দেখেছি যে অনেক জায়গা আছে মানুষকে হয়রানি না করেই কর আদায় করা যায়। মানে এখানে আমি সময় থাকলে উদাহরণ দিয়ে দেখাতে পারতাম, যেহেতু আমি এনবিআর অনেকগুলো প্রজেক্ট করেছি। একটা, দ্বিতীয় হচ্ছে যে অন্যরা প্রধান উদ্দেশ্যই থাকে কর দিব না। তো এখন যখন নাকি যেহেতু বাংলাদেশে একটা সংস্কার যেহেতু আমরা করতে পারি নাই, আর সরকারগুলা শক্তিশালীভাবে আসতে পারছে না, কোনো সরকার হয়তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার পরেও সরকারগুলা হয় তাদের অভ্যন্তরীণ দুর্নীতির কারণে, কিংবা অসক্ষমতার কারণে, কিংবা অপরিপক্কতার কারণে, কিংবা অজ্ঞানতার কারণে, কিংবা বিশিষ্ট ব্যক্তিদেরকে সরকারের অংশ করতে পারে নাই, কিংবা আমাদের দেশে যারা বিশিষ্ট ব্যক্তি আছেন তারা শ্রীলঙ্কার বিশিষ্ট ব্যক্তি, ভারতের বিশিষ্ট ব্যক্তি, ভিয়েতনামের বিশিষ্ট ব্যক্তিদের কাছে তুলনীয় নয়। তো এই কারণে আমরা একটা আর্ট পরে আর্কিটেকচারের মধ্যে আটকে গেছি। আমরা বাজেট বলতে এই বুঝি, কর বলতে এই বুঝি, একটা নতুনত্ব আনতে পারছি না, বক্সের বাইরে যেতে পারছি না, যার ফলে আমরা যেখানে যেখানে অর্থনীতির কোথায় কোথায় নতুন চর যাচ্ছে, ওখানে যে বসতি স্থাপনের মতো আমরা করারোপ করতে পারি, ওগুলো আমাদের দর্পণে আসে না। ট্যাক্স ইন্টেলিজেন্স ইউনিট যেটা করা হয়েছে, সিআইসি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, ওরা খুবই ভালো চিন্তা করে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি, বিশেষ করে আওয়ামী লীগের 17 বছর সময়ে, পরবর্তীকালে তাদেরকে চুপ করিয়ে দেওয়া হতো যে এইখানে এটা আমাদের রাজনৈতিক ব্যাপার আছে, প্রাধিকার আছে, রাজনৈতিক বিবেচনা আছে, দরকার নেই, শুনলাম আপনার কথা, পরে দেখবো, আলোচনা করব, এটা আমরা এইবার আর করছি না। তো এইগুলা বিভিন্ন আপোষকামিতার জন্য। আর দ্বিতীয় হচ্ছে আমাদের এই সরকারগুলার দুর্বলতার কারণে, যেহেতু জনাব সাইফুর রহমানের সময় থেকে, মিসেস খালেদা জিয়ার সময় থেকে একটা প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হচ্ছে, তো প্রাইভেট সেক্টরকে বেশি খেপানো যাবে না, এটা কিন্তু একটা ইস্টাবলিশড হয়ে গেছে, হুইচ ইজ গুড, প্রাইভেট সেক্টর লেড গ্রোথ ইকোনমিতে, মেট্রিক্সে। কিন্তু প্রাইভেট সেক্টরকে যে মিস্টার সাইফুর রহমান যেটা বলতেন, উনি কিন্তু একটা মারাত্মক ভালো কাজ করেছিলেন, যেটা আমরা রক্ষা করতে পারি না। উনি একটা ট্যাক্স প্ল্যানিং চালু করেছিলেন ওনার শেষ দিকে এসে, যে আমরা আস্তে আস্তে এই গার্মেন্টস সেক্টরকে আরও উন্নত হবে, নিজের পায়ে দাঁড়াবে, আমরা ওদের থেকে ট্যাক্সটা আস্তে আস্তে করে বাড়াবো, নাহলে তো জাতীয় পুঁজির সংবর্ধন হবে না, ন্যাশনাল ক্যাপিটাল গড়ে উঠবে না। কিন্তু পরবর্তীকালে প্রত্যেকটা রাজনৈতিক সরকারই গার্মেন্টস সেক্টরকে টেক কেয়ার করতে হবে। তাজরিন, রানা প্লাজা, কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের পতনের আশঙ্কা, ইউরোপিয়ান ইউনিয়নের রপ্তানির সংকট, এগুলোর কারণে তাদেরকে আমরা একটু জামাই আদর দেওয়া। তো জামাই আদর দিতে গিয়ে আমরা যাদেরকে জামাই আদর দেওয়ার দরকার তাদেরকে না দিতে পেরে, কিংবা না দিয়ে, আমরা রাজনৈতিকভাবে যারা মানে ঘনিষ্ঠ তাদেরকে দিয়ে দিয়েছি, যার ফলে ব্যাপক অংশের ব্যবসায়ীরা রাজনীতি ঘনিষ্ঠ হতে চায় সরকারের। তাদের একটা বিরাট উদ্দেশ্য থাকে ট্যাক্সের ক্ষেত্রে কিছুটা মাপ পাওয়া, কিংবা সরকারের যে ক্লেম থাকে এগুলা থেকে মাপ পাওয়া, যার কারণে সরকার কখনো তার পূর্ণ শক্তি যতটুকুই থাকুক না কেন, ওইটা প্রাইভেট সেক্টরের যারা টাইকুন তাদের উপরে চড়ে বসতে পারে নাই। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে, সরকার উল্টা দিকে যারা ট্যাক্স কমপ্লায়েন্ট, যারা ঋণ খেলাপি না, যারা কখনো গেল 50 বছরে ঋণ খেলাপি হয়নি, তাদের জন্য কোনো প্রণোদনাও দেখাতে পারিনি আমরা যারা প্রচুর টাকা ট্যাক্স দিয়েছে, ধরেন একজন পেশাজীবী গেল 20 বছর 1 কোটি টাকার বেশি ট্যাক্স দিয়েছে, সে কিন্তু আশা করতে পারতো রাষ্ট্রীয় মানে কোনো অনুষ্ঠানে তাকে সামনের সারিতে রাখা হবে, তাকে দাওয়াত দেওয়া হবে, সচিবরা বসবে না যাদের ট্যাক্স সরকার দিয়ে দেয়, মন্ত্রীরা বসবে না, যারা অনেক এমপিরা কি হয় কৃষির উপরে ট্যাক্স নেই বলে বেশিরভাগ এমপিরা
রাজনীতি আশ্রয়ী ব্যবসায়ীরা তারা ট্যাক্সের রিটার্নে কৃষিজীবী হয়ে যায়, আপনি জানেন কিনা, আমাদের স্টাডিতে আমরা দেখেছি। তো এখন আমাদের, অথচ মিসেস মতিয়া চৌধুরীর সাথে যখন আমরা কাজ করেছিলাম আমরা দেখেছি কৃষি কিন্তু আস্তে আস্তে সারপ্লাস কৃষি হয়ে যাচ্ছে আমাদের। কৃষিতে কমার্শিয়ালাইজেশন হচ্ছে, কৃষিতে কন্ট্রাক্ট ফার্মিং আসতেছে। তো ওইগুলো তো যদি আমরা ধর্তব্যে নেই, আমার কিন্তু কৃষির একটা অংশের উপরে ট্যাক্স বসানোর কথা, কিন্তু ওইখানে হায় হায় নাই নাই একটা রব তুলে ফেলি। কারণ আমাদের লোক কম, খুবই কম, আমাদের বুদ্ধিদীপ্ত ব্যবহার খুবই কম, আমরা সক্ষমতা কম, বুদ্ধির সক্ষমতা। তারপরও যারা আছে একাডেমিশিয়ান, রাজনীতিবিদ, পলিসি প্ল্যানার এবং নাগরিক সমাজ, তাদের মধ্যে কোনো মিল নাই। আপনি যদি যারা সাকসেসফুল মানে অর্থ সচিব যারা বাজেট করেন তাদেরকে যদি আপনি গোপনে জিজ্ঞেস করেন, যারা রিটায়ার করেছেন, তাদের 90% আমার ধারণা বলবে যে আমাদের নাগরিক সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা অর্থনীতি পড়ান এবং অর্থনীতি নিয়ে বলেন, তারা বাস্তবে অর্থনীতি কীভাবে পরিচালিত হয় জানে না। সো তারা মনে করে ঠিক আছে প্রাক বাজেট আলোচনা আনবো, টিভিতে দেখাবো, পত্রিকায় ওনাদের কোর্ট যাবে, কিন্তু আমরা বাজেট করব আমাদের মতো করে। এবং যেটা করলে বিশ্বব্যাংক, IMF, ADBর মোটামুটি নিদেন পক্ষে মুখ রক্ষা হবে আমাদের, কারণ তারাই টাকাটা দিবে। আর ওরা যারা সমালোচনা করে তারা তো জানে না বাজেট প্রণয়নের দুঃখটা কী, কিংবা বাজেট প্রণয়ন করতে হয় কিভাবে, রোল আউট বাজেট কী, মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক কী, বাজেট পাবলিক ফিনান্সের ফাইন্যান্সিং পার্টটা কীভাবে আর্কিটেকচারটা গড়ে তুলতে হয়। তো এই কারণে যাই আছে আমাদের সেই শক্তিটা আমরা ব্যবহার করতে পারি না। আর সরকারি কর্মকর্তারা, বিজনেসম্যান, পলিটিশিয়ান, অনেক ব্রিলিয়ান্ট NBR-এর আমি দেখেছি লোকজন, অনেক ব্রিলিয়ান্ট লোকজন দেখেছি ERD-তে, অর্থ বিভাগে তো অবশ্যই আছে। অর্থ বিভাগে একটা রীতি ছিল অনেক অর্থ সচিবদের সময়, যেইখানে ভালো ভালো অফিসার আছে আপনি যদি তাদেরকে যা বলেন, তারা আস্তে করে করে একটা ফাইল নোট তৈরি করে দিয়ে নিয়ে আসে ওদেরকে অর্থ বিভাগে। এই ধরনের চলতেছিল। কিন্তু তো এইটা পরবর্তীকালে আমরা রক্ষা করতে পারি নাই রাজনীতিবিদদের ধমকি ধামকিতে। তারপরে আমাদের সচিব মহোদয়রা নিজেদের উন্নয়নের জন্য এত বেশি তল্পিবাহক হয়ে গেলেন রাজনীতিবিদদের, তারা তাদের সার্ভিসের ইন্টিগ্রিটিটা রক্ষা করতে পারে নাই। বেশিরভাগ আমাদের পেশাজীবীরা তাদের সার্ভিসের ইন্টিগ্রিটি রক্ষা করতে পারে নাই। আর দ্বিতীয় হচ্ছে মিডিয়ার মালিক, বড় বড় ব্যবসায়ীরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, তাদের একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল লক্ষ্য, যে রাষ্ট্রকে ঠকাবো, সরকারকে ঠকাবো, সরকার জাকাত পরিশোধ করব কারণ এটা ইসলামিক, কিন্তু ট্যাক্সটা দিব না, ন্যূনতম ট্যাক্সটাও দিব না। সেইখানে আপনি দেখবেন NBR-এ গেলে আমরা দেখতে পেতাম, তখন যখন প্রজেক্ট পরিচালনা করছিলাম, প্রচুর আমরা সংবাদপত্রের কর্মীদেরকে দেখতাম, তারা কিন্তু সংবাদ সংগ্রহের জন্য যেত না ওখানে। আমি দেখেছি বেশ কিছু সংবাদপত্রের কর্মীরা তারা যেত NBR চেয়ারম্যানের সাথে তাদের মালিকদের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়ার জন্য, ক্রাইসিস ম্যানেজ করার জন্য। তো ওই যে একটা সংস্কৃতি গড়ে তুলেছে, যার ফলে মেধাবী সরকারি কর্মকর্তারাও পিছু উঠেছে। আলটিমেটলি জুনিয়ররা, তাদের ভবিষ্যৎ নাই, সচিবরা নিয়ে বোঝাতো, NBR চেয়ারম্যানরা বোঝাতো সব জায়গায় উচ্চস্বরে কথা বললে হবে না, সব জায়গায় কি উচিত কথা বলতে হয়, সরকার চালায় কে, আপনি চালান, ওরা চালায়। তো এইভাবে আস্তে আস্তে করে যাই আমাদের অভিনবত্ব ছিল, যার চিন্তা শক্তি ছিল, ওগুলা কিছুটা হলেও ড্যাম্পেন করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কর প্রশাসন এবং কর পরিকল্পনা এটাকে আলাদা করতে পারি নাই। আমাদের অতীতকাল থেকে IRD সচিব, আবার NBR-এর চেয়ারম্যান। আমরা অনেক আগে বলেছিলাম, যখন আমরা প্রজেক্ট করেছিলাম বিশ্বব্যাংকের সহায়তায়, FCDOর সহায়তায়, যে IRD-কে অর্থ বিভাগের মতো, ERD-র মতো, প্ল্যানিং কমিশনের মতো পূর্ণাঙ্গ একটা সচিবালয়ে রূপান্তরিত করা হোক, যাতে করে তারা পলিসি ফর্মুলেট করতে পারে, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, তারা বিদেশে যাবে, অন্যান্য প্রতিযোগী দেশের কর ব্যবস্থা দেখবে, তারা পরিকল্পনা করবে, আর বাস্তবায়ন করবে কে, NBR। দে নো কোনটা কিভাবে করতে হয়, তার কমিশন, আমাদের জোনগুলা, সার্কেলগুলা। তাইলে কিন্তু তখন যদি আমরা এগুলা করতাম, আমরা যদি কথাগুলো শুনতাম, তাইলে কিন্তু আমরা এখন গিয়ে এই যে
অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভাগাভাগি করতে গিয়ে কত মেধাবী এনবিআর কর্মকর্তারা চাকরিচ্যুত হয়েছেন। তাদের মিছিল করা উচিত হয় নাই, হয়তো মিছিল করেছেন। তারা এনবিআর যারা বাস্তবায়ন করে, যারা ট্যাক্সটা আদায় করবে, সেখানেও প্রশাসনিক ক্যাডারের এত দাপট। তারা কিন্তু ওই এনবিআরের যারা রাজস্ব কর্মকর্তা, তারা কিন্তু সুপার ব্রিলিয়ান্ট কর্মকর্তা দেখেছি আমি, প্রচুর পিএইচডি দেখেছি আমরা, প্রচুর আইবিএর এমবিএ দেখেছি, কিন্তু তাদেরকে মানে মন খুলে মাথা খুলে কাজ করতে পারেন নাই তারা। কারণ তাদের বস সবসময় এসছে প্রশাসনিক ক্যাডার থেকে। কিন্তু প্রশাসনিক ক্যাডাররা যদি থাকতো আইআরডিতে আর রাজস্ব ক্যাডারের লোকেরা যদি থাকতো এনবিআরে, আমরা কিন্তু অন্তত চেষ্টা করতে পারতাম যে তাহলে যার যার কাজটা শেষে করুক। এখানে যে একটা টিম হিসাবে আমরা গড়ে তুলতে পারি নাই, এটার কিন্তু আমরা ক্ষতিটা আমরা সম্মুখীন হয়েছি পরবর্তীকালে। এই কারণে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও ইজ সো লো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু যারা আদায় করবে তারাই পরিকল্পনার কথা বলছে, মানে সময় পরম্পরায়, তাদের সময় কোথায়? আমি 3টা প্রকল্পের সাথে জড়িত ছিলাম এনবিআরে। সেই প্রকল্প পরিচালক ছিলেন এনবিআরের মেম্বাররা। তারা রাত 10টা, 11টা, 12টার আগে সময় দিতে পারতেন না। পরবর্তীকালে দেখা গেল শুক্রবার ছাড়া সময় দিতে পারেন না, শনিবার ছাড়া সময় দিতে পারেন না। বাস্তব কথা। তো তারা চিন্তাটা করবে কখন বলেন আপনি? তো এইগুলোতে আউটসোর্স করব, এগুলো যে আমাদের একাডেমিশিয়ানদের কাছে দিয়ে দিব। আমাদের একাডেমিশিয়ানরা মধ্যে মানে আমি কাউকে দেখি না এই পর্যন্ত যারা পাবলিক ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে রঘুরাম রাজনের সাথে তুলনীয়, বিমল জালানের সাথে তুলনীয়, ভারতের একজন মানে সেন্ট্রাল ব্যুরো অফ রেভিনিউর সাথে প্রধানের সাথে তুলনীয়, ফিলিপাইনের প্রধানের সাথে তুলনীয়, কিংবা শ্রীলঙ্কার সাথে ইভেন তুলনীয়। তো এই যে রেভিনিউ প্ল্যানিং, ট্যাক্স প্ল্যানিং, জিডিপি প্ল্যানিং, এক্সপেন্ডিচার প্ল্যানিং, ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং, এগুলো তো কেউ করতে পারছে না। প্রত্যেকটা মিনিস্ট্রি হয়ে গেছে অপারেটিং মিনিস্ট্রি, থিঙ্কিং মিনিস্ট্রি কেউ নাই আর। ইনক্লুডিং প্ল্যানিং মিনিস্ট্রি হ্যাজ বিন টার্ন ইনটু এ অপারেটিং মিনিস্ট্রি। ডিএপিপি অ্যাপ্রুভাল দিতে হবে। তো এই ডিএপিপি অ্যাপ্রুভালের জন্য আমরা প্রজেক্ট মানে টাকা পৌঁছে যাওয়ার পরেও, ওয়ার্ল্ড ব্যাংকের মানে বরাদ্দের পরেও 1, 1.5, 2 বছর লেগে যায় ওই প্রজেক্ট প্রপোজাল অ্যাপ্রুভ করতে। পরে ওয়ার্ল্ড ব্যাংক টাকাটা ফেরতও নিয়ে গেছে। এরকম প্রচুর প্রকল্প আমরা চালিয়েছি। এমনকি আমরা প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়াতে আমরা উইথড্র করেছি। সেখানে দুর্নীতির সম্ভাবনা ছিল, অনেক কিছু সম্ভাবনা ছিল। আন্তর্জাতিক যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে, ফরেন করার প্র্যাকটিস অ্যাক্ট, যারা ব্রিটেন থেকে আসে প্রকল্প পরিচালকরা কিংবা প্রকল্পের লোকেরা, ঠিকাদারি প্রতিষ্ঠান, তাদের অ্যান্টি ব্রাইবারি অ্যাক্ট, তারা প্রভাবিত হয়ে যাওয়ার ভয়ে তারা আস্তে করে উইথড্র করেছে প্রকল্প থেকে। সেই মানে পুরো আলোচনাটাই আসলে মানে ক্ষত, এবং এই ক্ষত দূর করা আমাদের দরকার। এবং সেক্ষেত্রে যেটি আমরা বলি যে আমাদের ট্যাক্সের যে বাস্তবায়নটা, রাজনৈতিক সদিচ্ছাটা অত্যন্ত জরুরি। এবং আমরা আশা করতে চাই, যেহেতু আমরা অতীত থেকে অনেক অভিজ্ঞতা, এবার একটু শুরু হয়েছে। এবার মাননীয় অর্থমন্ত্রী অনেক সময় দিয়েছেন বাজেট প্রণয়নে। এমনকি সবচেয়ে ভালো দিক হয়েছে এবার, আমি যেটা গতকাল রাতে জানতে পেরেছি, যে মাননীয় প্রধানমন্ত্রীও মানে 15, 16, 17 ঘন্টার সময় দিয়েছেন বাজেটের প্রেজেন্টেশন শোনা, এবং যেখানে যেখানে সম্ভব উনি মনে করেছেন কিছু প্রস্তাবনা দেওয়া, কিংবা আগের যে সিদ্ধান্তগুলো ছিল সিদ্ধান্তগুলোকে আর একটু সফটেন করা যায় কিনা, বাস্তবতা বিবেচনায়, রূঢ় বাস্তবতা বিবেচনায়, এইগুলা উনি চেষ্টা করেছেন। এটা একটা ভালো এডিশন। এটার সাথে যদি থিঙ্কিং করা যায়, যদি আমরা রাজস্ব ব্যবস্থার সংস্কার করতে পারি, ওখানে যদি নতুন নতুন চিন্তাকে উৎসাহিত করা যায়, কর্মকর্তাদেরকে যদি উৎসাহিত করা যায়, প্রণোদিত করা যায়, মোটিভেটেড করা যায়, অবশ্যই সম্ভব না কেন? আমাদের অপর প্রতিযোগী দেশগুলা পারছে না? পারছে তো। আমাদের যদি নেক্সট 11 পটেনশিয়াল কান্ট্রির যে লিস্ট আছে, সেখানে ইন্দোনেশিয়া অনেক এগিয়ে গেছে, ফিলিপাইন অনেক এগিয়ে গেছে, এমনকি ইরান অনেক এগিয়ে গেছিলো যুদ্ধের আগে এই পাবলিক ট্যাক্সেশন প্ল্যানিংয়ে, পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ে। ইজিপ্ট অনেক করাপশনের জন্য অনেক খ্যাতি মানে কুখ্যাতি অর্জন করেছিল, তারাও কিন্তু পাবলিক ফিনান্সিয়াল আর্কিটেকচারে ব্যাপক পরিবর্তন এনেছে ইদানিংকালে। এটা সম্ভব, রাইট জায়গায় রাইট লোককে দেওয়া, এবং মানে দাতা গোষ্ঠীর সাথে একযোগে কাজ করতে পারা, আত্মসম্মান বজায় রেখে কাজ করতে পারা, কেউ কারো কাছে যাতে সাবসার্ভিয়েন্ট না হয়ে যায়, সেই জন্য দক্ষতা বৃদ্ধি করা,
এবং আমাদের যারাই লোক আছে, আমাদের একাডেমিশিয়া, আমাদের ইন্ডাস্ট্রি, চেম্বার বডি, আমাদের ব্যুরোক্রেসি, আমাদের পলিটিশিয়ানরা, সংসদীয় কমিটিগুলা, তাদের সবার যদি একটা মন খুলে কাজ করতে পারে, অবশ্যই আমরা পারবো। ভারত পারলে আমরা পারবো না কেন? ভারতে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যে রিস্ট্রাকচারিং, পি চিদাম্বরম, প্রণব মুখার্জি, এখন যে নির্মলা সীতারামন, একটা ডায়নামিক পরিবর্তন এনে ফেলেছে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে। তো আমরা তার পাশের দেশ হয়ে কেন পারবো না? আমরা লুক এট শ্রীলঙ্কা, এত ক্রাইসিসের মধ্যে তারা কিন্তু ট্রেজারি সেক্রেটারি এবং সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করে নাই, এবং দে অ্যালাউড দেম টু ওয়ার্ক। এবং সেন্ট্রাল ব্যাংকের এত কিছুর পরেও কিন্তু সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলতে পেরেছে, এমনকি মহামান্য রাষ্ট্রপতিকে, যে আমরা এটা পারবো না ইমপ্লিমেন্ট করতে। এই ধরনের কালচার আমাদেরকে ডেভেলপ করতে হবে, নাহলে আমরা আসলে এটা এক জায়গায় যা হঠাৎ করে হার্ট অ্যাটাক হবে আমাদের। নিশ্চয়ই আমরা শুনবো, আরও শুনতে চাই, এবং আমরা প্রত্যাশা করতে চাই, যেহেতু একটি 20 বছর পর একটা নতুন সরকার এসছেন এবং তারা নিজেরাও অনেক ক্ষতির মুখোমুখি ছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন, তারা নিজেরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই কারণে তারাও কিন্তু বলছেন যে বাংলাদেশ ফার্স্ট, দেশকেই তারা প্রথম চিন্তা ভাবনা করছেন। আমরা আশাবাদী হতে চাই যে আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলি মোকাবেলা করে আমরা আমাদের অভ্যন্তরীণ আয় বৃদ্ধি, ট্যাক্স জিডিপি বৃদ্ধি করা, কর আহরণ প্রক্রিয়া বৃদ্ধি করা, অস্বচ্ছতা দূর করা। এবং আপনি যেটা বলছিলেন আমি কিন্তু একই মত। আমার অনেক বন্ধুরা এই এনবিআরে কাজ করেন, দে আর ভেরি ব্রিলিয়েন্ট অফিসার, এবং তাদের মধ্যে যে সক্ষমতা, যে দক্ষতা দেখি, তারা কিন্তু অনেক বড় কর্পোরেট কোম্পানির সাথে ফাইট দিতে পারে। কিন্তু সেই ফাইট দিতে গিয়ে যখন ফাইটের শেষ অবস্থায় আসে, তখন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সেখান থেকে তাদেরকে বলা হয় যে একটু স্লো যাবার জন্য। সেটি আমি বিগত আমলে কিন্তু আমাদের বন্ধুদের কাছ থেকে শুনেছি। সুতরাং আমাদের এনবিআর এর সক্ষমতা রয়েছে, তাদেরকে কাজ করবার সুযোগ করে দিবার জন্য আমাদেরকে সরকারকে সেখানে এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে একটা শেষ বিরতি নিতে চাই, এবং বিরতির পর আবার আমাদের যে অতিথি অত্যন্ত মন্ত্রমুগ্ধর মতো যে তার বক্তব্যগুলো আমাদেরকে উপস্থাপন করছেন, আর্থিক খাত বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ যারা মামুন রশিদ, তিনি আমাদের সাথে থাকবেন। আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রির শেষ বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি। দর্শক, আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে প্রত্যাশার বাজেট নিয়ে কথা বলতে একেবারে শেষ বিরতির পর আবার আমাদের যে অতিথি যারা মামুন রশিদ, আর্থিক খাত বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, তাকে সাথে নিয়ে আলোচনার শেষ মুহূর্তে আমরা আসছি। মামুন রশিদ, আমরা অনেক বিশ্লেষণ, অনেক দুঃখ, অনেক কষ্ট এবং অনেক আশার কথাও কিন্তু আমরা শুনলাম। আমরা আশাবাদী হতে চাই, এবং এই দেশটা তো আমাদের সকলেরই। আজকে যারা রাজনীতি করেন, আজকে যারা পেশাজীবী রয়েছেন, আজকে যারা শিক্ষার্থীরা, প্রত্যেকে মিলে কিন্তু দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে, দেশটা আমাদের, এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এবং এর মধ্যে আমি একটা বিষয়কে খুব গুরুত্ব সহকারে উল্লেখ করতে চাই, যেটি আপনি বলছেন যে বিনিয়োগ বান্ধব এবং ব্যবসা বান্ধব পরিবেশ যদি না থাকে, প্রাইভেট সেক্টরকে যদি গ্রো করবার সুযোগ করে দেওয়া না যায়, তাহলে কিন্তু বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো দেশই কিন্তু আগাতে পারে না। সেই অবস্থায় বাংলাদেশ ব্যাংক একটা অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। সেটা হচ্ছে 60,000 কোটি টাকা তারা একটা প্রণোদনা প্যাকেজ হিসাবে নিয়ে আসছে। যদিও ইতিপূর্বে আমার মনে আছে যে করোনা পরবর্তী কারণে যে স্টিমুলাস প্যাকেজ যেটি দিয়েছিল, সেটি যেই জায়গায় অর্থ ব্যয় করার কথা ছিল সেই ব্যয় না করে হয়তো শেয়ার মার্কেটে করেছে, অথবা অর্থ তুলে নিয়ে বিদেশে নিয়ে গিয়েছে, অথবা ফিক্সড ডিপোজিট করে রেখেছে, অথবা সে অর্থ ব্যয়ই করা হয় না। এই ধরনের অভিযোগ কিন্তু সে সময় প্রণোদনা প্যাকেজে, যেটা করোনার স্টিমুলাস প্যাকেজের সময় দেখেছি। এখন এই কর্মসংস্থান বৃদ্ধি এবং ব্যবসায়ীদের, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে কিছু কিছু ব্যবসা একেবারেই যারা চিহ্নিত, যদি কোনো অপরাধী হয়ে থাকে সেটি আলাদা কথা, একেবারে মাস লেভেলে ব্যবসায়ীদেরকে স্বস্তি দিয়ে এই বাজেটকে আপনি কি প্রত্যাশা করেন? প্রণোদনা প্যাকেজটাকে আপনি কীভাবে দেখেন? প্রণোদনা প্যাকেজটা ভালো, আমি ধন্যবাদ দিই যে মাননীয় গভর্নর যেটা বলেছিলেন ওটা করেছেন, মানে অন্তত ঘোষণা দিয়েছেন। এখন প্রণোদনা প্যাকেজের দুইটা সাইড, একটা সাইড হচ্ছে অর্থায়ন। অর্থায়নটা কি? তারা দেখিয়েছেন 41,000 কোটি টাকা আসবে ব্যাঙ্কগুলো থেকে। তাহলে ব্যাঙ্কগুলোর তারল্য অবস্থা কি? ব্যাঙ্কগুলো দিবে কিনা লোন, কেন দিবে? শুধুমাত্র 7% কিংবা 6% সাবসিডি পাবে, সেটার কারণে কি তারা যে কোনো একটা রিস্ক আন্ডারটেক করবে কিনা, এটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেহেতু আমরা আইএমএফের টাকা আশা করছি নতুন প্রকল্পের আন্ডারে, এবং আইএমএফের প্রোগ্রামগুলো কীভাবে ম্যানেজড হয়। আইএমএফ অ্যালাউ করে না মানে কেন্দ্রীয় ব্যাংক নিজের থেকে টাকা দিয়ে দিক কোনো খাতকে, কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করুক। IMF always is very sniffy, much more sniffier than মানে সাসপেক্টফুল দেন ওয়ার্ল্ড ব্যাংক or এডিবি। এডিবির থেকে তো অনেক অনেক বেশি অবশ্যই। তো সেই ক্ষেত্রে বাকি 19,000 কোটি টাকা আসবে, বাংলাদেশ ব্যাংক দিবে,
কিন্তু সরকারের গ্যারান্টির এগেনস্টে। সেখানে একটা কেভিয়েট রয়ে গেল, IMF এটাকে কিভাবে দেখবে, সরকার কেন গ্যারান্টি দিবে? 2, আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি, তৎকালেও মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে 5 জন যে ক্যাবিনেট সদস্য যারা উপদেষ্টা মণ্ডলীর তত্ত্বাবধানে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং FBCCIর সমন্বয়ে কমিটি করা হয়েছিল, লার্জ লোন রিস্ট্রাকচারিং কমিটি। তারা আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, আমারও সুযোগ হয়েছিল কাজ করার। আমরা সর্বশেষ বলেছিলাম 2% ডাউন পেমেন্ট, কর্মসংস্থানের জন্য, রপ্তানিকে উৎসাহিত করার জন্য, বন্ধ কলকারখানা খোলার জন্য, যে সমস্ত উদ্যোক্তারা হয়রানির শিকার হয়েছে, আয়নাঘরে চলে যেতে হয়েছে, তাদেরকে পুলিশ অত্যাচার করেছে, সোনালী ব্যাংকের মাধ্যমে তারা নিগৃহীত হয়েছে, হঠাৎ করে তাদের ক্রেডিট লাইন বন্ধ হয়ে গেছে, আমরা যথেষ্ট চেষ্টা করেছি ওই সমস্ত উপদেষ্টাদেরকে সাথে নিয়ে FBCCI অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদেরকে সহায়তা করার জন্য। আমরা কি করেছিলাম, নভেম্বর মাসে 5 মাস কাজ করার পরে যে বলেছিলাম যে 8 বছরে ফেরত দিবে, 2 বছরের মানে মনিটরিয়াম পাবে, আর 2% ডাউন পেমেন্ট দিবে। তারপরে বর্তমান সরকার এসে আরও দয়া পরবশ হয়ে বলেছে 2% ডাউন পেমেন্টকে 1% তাৎক্ষণিকভাবে দিবে, 1% 6 মাসের মধ্যে দিবে। এখন আমরা যখন এটা সালতামামি নিলাম গেল সপ্তাহে, এই কারণে আমি আপনাকে এটা বলছি, আমরা দেখলাম বেশিরভাগ ব্যাংক বলছে ওই যে পরের 1% আর দিচ্ছে না, আবার চাচ্ছে এটা রিশিডিউলিং, 1% দিয়ে রিশিডিউল করে ওই 6 মাস পরে 1% আর দিচ্ছে না। দ্বিতীয় কথা, তাদের আবার ক্লায়েন্ট থেকে শুনলাম ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের বাধ্যবাধকতায় তারা রিশিডিউল করেছে, ডিক্লাসিফাই করেছে, কিন্তু তারা টার্ম লোন রিশিডিউল করেছে, তারা আর ফ্রেশ ওয়ার্কিং ক্যাপিটাল দিচ্ছে না। তো এই ধরনের যদি ইঁদুর আর বিড়াল খেলা চলতে থাকে, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক আর ঋণ গ্রহীতা একটা। দ্বিতীয় আরেকটা জিনিস বলি, মাঝখানে আমি বলেছি রেসপন্সিবল প্রাইভেট সেক্টর হিসাবে যেটা মিস্টার মরহুম সাইফুর রহমান চিন্তা করেছিলেন, যে আস্তে আস্তে করে করে আমাদের ব্যবসা খাত, ব্যক্তি ব্যবসা খাত নিজের পায়ে দাঁড়াবে, তখন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটকে ফেস করব। নো মোর সাবসিডি, গুড বাই টু সাবসিডি, গুড বাই টু আর্টিফিশিয়াল ইনসেন্টিভ প্রোগ্রামকেও, আপৎকালীন সহায়তা ছাড়া। আপৎকালীন সহায়তা পৃথিবীর সব দেশে দেয়, ট্রাম্পের আমেরিকাও দিয়েছে করোনার সময়, ওইটাও মিসইউজ হয়েছে। আমেরিকা তো আমাদের অনেক ভাই বন্ধু বান্ধব মিসইউজ করেছে। সো সেই ক্ষেত্রে ওই আলোচনা নাইবা গেলাম। কিন্তু আমার যদি প্রাইভেট সেক্টর রেসপন্সিবল হয়ে গড়ে না উঠে, আমার যদি প্রাইভেট সেক্টরে একটা CFO না থাকে, একটা অ্যাকাউন্টেন্ট না থাকে, তার বিজনেস প্ল্যানিং না থাকে, তার যদি নিজস্ব মূর্খতার কারণে সে যদি ঋণ খেলাপি হয়, সে যদি টাকাটা ইচ্ছাকৃত ঋণ খেলাপি হয়, সে যদি টাকা পাচারের যদি প্রমাণ পাওয়া যায়, তো ওরাই তো আমরা দেখলাম যে 1150 জন অ্যাপ্লিকেশন করেছিল মানে ঋণ পুনর্গঠনের জন্য, রিশিডিউলিংয়ের জন্য, 350টা কেস আমরা হ্যান্ডেল করতে পেরেছি। তার মধ্যে আমরা তো দেখলাম, আপনি তো বাংলাদেশ ব্যাংক নিজেই, ডেপুটি গভর্নর মহোদয়, আমি একজনের কাছে গিয়েছিলাম, আমাদের সাথে যিনি কাজ করতেন, তিনি বললেন যে এখন আমরা এই অবস্থায় এসেছি। এখন না ব্যাংকগুলা আমাদেরকে বিশ্বাস করে, না আমরা আবার চাপ দিচ্ছি ব্যাংকগুলো আর একটু সদয় হন, আর ব্যাংকগুলা বলছে 1% দেয়, আর 1% দেয় না। অনেকে চুক্তি করেছে, ডিক্লাসিফাই করা হয়েছে তাকে বাংলাদেশ ব্যাংকের CIB খাতায়, কিন্তু সে তারপরে চেকটা বাউন্স করে দিয়েছে। ক্লিয়ারিং এ চেকটা দিয়েছিল, চেকটা দিয়ে ধমকি দামকে মেরে কিংবা বাংলাদেশ ব্যাংক থেকে কিংবা বাণিজ্যিক ব্যাংকের ডিক্লাসিফাই করেছে, CIB থেকে নামটা উইথড্র করিয়েছে। পরে চেকটা সে কি করেছে, চেকটা বাউন্স করে দিয়েছে, ক্লিয়ারিং এ পেমেন্ট হয়নি। দেখেন এই যে একটা অবিশ্বাস জন্ম নিয়েছে আমাদের। তারপর আমাদের তো প্রচুর ব্যাড ডেট, কোয়াজাই ব্যাড ডেট, টাকাই তো নাই। এখন বড়দেরকে দিয়ে আমরা ব্যাড ডেট করেছি। এখন আমাদের অর্থনীতির যে প্রাণ শক্তি, SME খাত, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তাদেরকে দেওয়ার মতো তো টাকা নাই। তারপর হচ্ছে মাত্র 10টা ভালো ব্যাংক, তো তারা ভালো থাকতে চায়, তারা তো ভালো করেছে বলেই। তারপর আপনি দেখেন যে সমস্ত উদ্যোক্তারা, অভিনব উদ্যোক্তা, তারা কখনো বাংলাদেশ ব্যাংকের কাছে আসে নাই রিশিডিউলিংয়ের জন্য, তাদের জন্য আমরা কি করেছি বলেন? তাদেরকে কি প্রণোদনা দিয়েছি? তারা কি স্বল্প সুদে টাকা পায়? তো এই
ডিসক্রিমিনেশন রেখে এই ধরনের হঠাৎ করে একটা বেল আউট প্যাকেজ দিলে, যেটা দুইটা পার্ট আপনাকে আমরা বলছি, একটা হচ্ছে এই বেল আউটের প্যাকেটের টাকা আসবে কোত্থেকে, আর একটা হচ্ছে কাকে দিব, সে টাকাটা ফেরত দিবে কিনা, নাকি এই টাকাটাও পাচার হয়ে যাবে। আমরা এমনও দেখেছি অতীতকালে ডক্টর মনিরুল ইসলাম যখন বিআইবিএম এর ডিজি ছিলেন, তখন স্টাডি হয়েছিল যে সকালবেলা টাকা ডিসবার্স হয়েছে, বিকালবেলা টাকাটা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট হয়েছে, যেটা আপনি বললেন। আমরা পরবর্তীকালে রাজনৈতিক সরকারের সময় দেখেছি শেষের দিকে সকালবেলা টাকা ডিসবার্স হয়েছে, বিকালবেলা টাকা পাচার হয়ে গেছে দুবাইতে। আপনি জানেন কিনা দুবাইয়ের কিন্তু একটা নাম দেওয়া হয়েছিল গুলশান 3। গুলশান 3, ওকে। সো এই যে এখন দুবাই নিজে চিন্তিত, এত টাকা পাচার হয়েছে দুবাইতে, দুবাইয়ের শাসকরা, দুবাইয়ের মানে মনিটারি অথরিটি, তারা চিন্তিত এত টাকা দুবাইতে কিভাবে আসলো, এখন বিচাই দেয় না, দেখেছেন আপনি। সো এই যে বিষয়গুলোর সমাধান না করে হঠাৎ করে বেল আউট প্যাকেজ কারা পাবে? যাদের পাওয়ার কথা তারা তো পায় না, এসএমই তো পায় না, নারী উদ্যোক্তারা পায় না, কিংবা সত্যিকার অর্থে যে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে খুঁজে বের করো কিভাবে? আমাদের তো একটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগবে, কারা কারা ক্ষুধার্ত রাতের বেলা, কাদের কাদের উনুন জ্বলছে না, তাদেরকে বের করব কিভাবে আমরা? আমাদের সিস্টেম কাজ করে না, আমাদের সিস্টেম কাজ করে বড় বড় খেলাপি ঋণ গ্রহীতার সাপোর্টে, আমাদের সিস্টেম কাজ করে হামকি দামকিতে, আমাদের সিস্টেম কাজ করে ক্রনি ক্যাপিটালিজমের জন্য, আমাদের সিস্টেম ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিস্টেমে খুঁজে খুঁজে ভালো উদ্যোক্তা বের করব, সবাইকে দায়িত্ব দিব, তাদের কাছে পৌঁছে যাবে, যা ইকোনমির হাংরি স্ট্রিমগুলোতে টাকা যাবে, সেই ধরনের গবেষণা নাই, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক নাই, এবং ইচ্ছাও নাই। তো শুধু 60,000 কোটি টাকা বরাদ্দ দিলেই তো হবে না, টাকাটা দিয়ে কলকারখানা খুলে কর্মসংস্থান সৃষ্টি করে ব্যবসা চালিয়ে লাভ করে টাকাটা যাতে আবার ব্যাংকের কফারে ফেরত আসে, ব্যাংক যাতে সেই টাকা এবং লাভ নিয়ে আবার নতুন একটা জায়গায় ঋণ দিতে পারে, এটাকে বলে আমাদের অর্থনীতির ভাষায় আমরা যখন ব্যাংকিং পড়েছি, চ্যান্ডলারের বই পড়েছিলাম আমরা তৎকালে 80-র দশকে, সেটাকে বলে ক্রেডিট ক্রিয়েশন। তো আপনি ক্রেডিট ক্রিয়েট করবেন কিভাবে যদি আপনার প্রদত্ত ঋণের টাকা পরবর্তীকালে নির্দিষ্ট সময়ে ব্যাংকের টাকশালে আবার ফেরত না আসে? তো ফেরত তো আসছে না, যার কারণে খেলাপি ঋণের হার বাড়ছে তো বাড়ছে, একটু উইন্ডো ড্রেসিং এর ফলে কমে, একটু 1% দিয়ে কমায়, আবার 6 মাস পরে দেখি আবার বেড়ে যায়। আপনি দেখেছেন এই গেল মার্চ মাসের আমরা দলিল পেলাম নতুন সরকারের, আবার বেড়ে গেছে। ডিসেম্বরে একটু কমেছিল, ওই যে আমরা রিশিডিউল করেছিলাম, দ্বিতীয় কিস্তির আরো 1% দেয় না, না দিলে কি হবে? আবার ক্লাসিফাইড। আপনি তো ব্যাংকগুলো, তার তো সম্মান রক্ষা করতে হবে, তার বাজেল 3 আছে, বেশিরভাগ ব্যাংকের ক্যাপিটাল এডিকুইসি নেগেটিভ। বাংলাদেশের এতগুলা ব্যাংক, তার কিন্তু বাজেল 3 যে প্রটোকল আছে, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, সেই প্রটোকল অনুসারে বেশিরভাগ ব্যাংক কিন্তু মানে তার পুঁজির ক্ষেত্রে দেউলিয়া। তো 10টা ব্যাংক দিয়ে 62টা ব্যাংকের দায়ভার কেমনে আপনি গোছাবেন 10টা ভালো ব্যাংক দিয়ে? এজন্য সুশাসন নিশ্চিত না করে, রাজনৈতিক কমিটমেন্ট না দেখিয়ে যে জিরো টলারেন্স এগুলো করতে দিব না, তাহলে আপনি নাহলে পারবেন না। আপনি এটা করে আমরা তো দেখেছি, আমি নিজে দেখেছি, আমি যখন ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলি, যারা আমাদের সাথে কাজ করেছে, তারা অত্যন্ত হতাশাব্যঞ্জক কথা বলে যে স্যার টাকা দেয় না, আমি কেন ওয়ার্কিং ক্যাপিটাল দিব? আবার ওই ব্যবসায়ী বলছে আমি টার্ম লোন রিশিডিউল করেছি, আমাকে তো ফ্রেশ টাকা দেয় না। আর অনেক ব্যাংকের ফ্রেশ টাকা নাই, ইসলামী ব্যাংকগুলোর টাকা নাই, অনেকগুলো পুরনো ব্যাংকের টাকা নাই, অনেকগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা নাই, 60-70% মন্দঋণ, টাকা আসবে কোত্থেকে? তারপর ডিপোজিটটা আস্থা পায় না, নিকট অতীতে টাকা তুলতে গিয়েছে 5,000 টাকা তুলতে পারে নাই, তারা শিক্ষা পেয়ে গেছে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলছে আমার টাকা পাই না, ওই ব্যাংক আর জমা রেখো না। তো কিছু কিছু ব্যাংক তো লিটারেলি ব্যাংকরাপ্ট, টাকা দিবে কোত্থেকে? 41,000 কোটি টাকা যে দিবে, এখন এই 41,000 কোটি টাকা যদি ব্যাংক দেয়, ব্যাংকের কেন্দ্র ব্যাংক কি দিবে? শুধু ইন্টারেস্ট সাবসিডি দিবে,
মূল পুঁজিটা কোত্থেকে দিবে? পুঁজি তো ব্যাংক দিতে ব্যাংকই হবে। দিবে। তো ব্যাংকের যদি তারল্য সংকট থাকে, টাকাটা কোত্থেকে দিবে? ব্যাংক আগে যে ঋণ দিয়েছে ওই টাকা যদি ফেরত না আসে, সে নতুন ঋণ দিবে কিভাবে? সুতরাং বাংলাদেশ ব্যাংকের মানে হোলিস্টিক ভিউ নিলে এই প্রকল্প সাকসেসফুল হয়তো হবে না। আমরা শেষের একটা আলোচনায় আসি, সেটি অল্প কিছুক্ষণের জন্য। সেটি হচ্ছে যে সামাজিক সুরক্ষা খাত, যেটি আমরা সবসময় বলি যে নিম্ন আয়ের, মধ্য আয়ের, যাদের লিমিটেড ইনকাম, সেই তাদের জন্য সামাজিক সুরক্ষা খাতে যেটি খানিক আগে আলোচনা করছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলা হচ্ছে। এটিও একটা মনে করি হয়তোবা একটা ভালো উদ্যোগ। এই জায়গাটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? আমি স্বাগত জানাই, কিন্তু আমরা অতীতে পরিকল্পনা কমিশনে একটা রিভিউ করেছিল একটা প্রতিষ্ঠান, সে প্রজেক্টটা করেছিল একটা প্রতিষ্ঠান, রিভিউর সময় আমি একটু জড়িত ছিলাম প্রাতিষ্ঠানিকভাবে। আমরা দেখেছি যে সামাজিক সুরক্ষা খাতে যারা উপকারভোগী, যাদের লিস্ট, প্রচুর ফেক নেম, প্রচুর মানে প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নাম দিয়ে দিয়েছে হোলসেল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, উপজেলা চেয়ারম্যানরা অতীতে যখন লিস্ট তৈরি করা হয়, তো ওইটা যদি কমানো যায় তাহলে আমার কম টাকার মধ্যে বেশি লোকের কাছে সত্যিকারের যারা প্রয়োজনীয়তা রয়েছে তাদের কাছে টাকা পৌঁছানোর জন্য, যারা ক্ষুধার্ত, বিধবা, তারা বয়স্ক, মুক্তিযোদ্ধা, যেই সমস্ত ভাতাগুলো রয়েছে, কৃষক, তারপরে পরিবার, ক্ষুদ্র পরিবারগুলা, দরিদ্র পরিবারগুলা, অবশ্যই ভালো ফিলোসফিক্যালি। আর বিএনপি সরকারের জন্য তো এই দুইটা হচ্ছে তাদের সিগনেচার প্রকল্প, শুধু তাদেরকে সাপোর্ট করতেই হবে, আরও নতুন নতুন বেরোনো যায়। এটার মাধ্যমে কিন্তু ইকোনমিক মেন স্ট্রিমিংও হচ্ছে, ওই যে ক্যাশলেস সোসাইটি ক্রিয়েট হচ্ছে, ডিজিটালি ট্রান্সফার হচ্ছে তো টাকাটা, বিকাশ, নগদ এগুলো উৎসাহিত হবে, অল্টারনেট পেমেন্ট আর্কিটেকচার ডেভেলপ করবে, হুইচ ইজ ভেরি গুড। রেসপেক্টেবল নেশন হওয়ার জন্য ক্যাশ আমাদের ট্রানজ্যাকশন কমাইতে হবেই, আমাদের ক্যাশলেস সোসাইটি ডেভেলপ করতে হবে, এটা একটা ভালো দিক। কিন্তু এই যে ফেক নামগুলা, মানে ভুয়া নাম, উপকারভোগী ভৌতিক নির্বাচনের নাম, ক্ষেত্রে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে এগুলা আবার রিঅডিট করতে হবে, এটাকে স্ট্রিমলাইন করতে হবে, এবং আমাদের হয়তো কম টাকায় আমরা বেশি উপকারভোগীর কাছে সরকারের টাকাটা পৌঁছে দিতে পারবো। শেষ মুহূর্তে আপনার প্রত্যাশা কি বাজেট নিয়ে? বাজেটে নতুন সরকার মাত্র 3 মাস সময় পেয়েছে ওনারা, সো ইট ইজ টু আর্লি টু কমেন্ট। আমার মনে হয়েছে জনাব আমির কুলসুম মোহাম্মদ চৌধুরীর কথা শুনে দেশে এবং বিদেশে এবং একান্তভাবে আমাদের সাথে, যে উনি সমস্যাটি কোথায় বুঝে ফেলেছেন, কিন্তু সমস্যার সমাধানের ক্ষেত্রে যে সকলকে নিয়ে এগিয়ে একটা লক্ষ্যে অবিচল থাকবেন, সেই ধরনের ইকোসিস্টেম উনি সব জায়গার থেকে পাবেন কিনা, সাপোর্টটা পাবেন কিনা, সেইটা আমি এখনও কিছুটা সন্দিহান। যদি পেয়ে যান, যদি কাজ করতে পারেন, যদি সত্যিকার অর্থেই মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করতে পারেন কোনো অপচয় হবে না, কোনো দুর্নীতি হবে না, দুর্নীতি যারা করবে তাদেরকে প্রমাণ মিললে, কিংবা দুর্নীতি দমন সংস্থাকে সত্যিকার রাজনৈতিক সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থেকে কাজ করতে দিবেন, যারা চিহ্নিত হবে দুর্নীতিপরায়ণ হিসাবে তাদেরকে জিরো টলারেন্স দেখাবেন, এবং শাস্তি ছাড়া কেউ বেরোতে পারবে না, যদি নিশ্চিত করতে পারেন, অবশ্যই আমরা আশাবাদী থাকতে পারবো। আমরা তো অনেক ক্ষেত্রে আমাদের অপর দেশগুলোর চাইতে অনেক এগিয়েছি, মাইক্রো ক্রেডিটে, এনজিও এতে, সামাজিক পদক্ষেপ গ্রহণে, নারীর স্বাধীনতা সৃষ্টি করার ক্ষেত্রে অনেক জায়গায় আমরা কিন্তু অনেক সাকসেসফুল হয়েছি অন্যান্য দেশের তুলনায়। এমনকি আমরা রেভিনিউ অঙ্গনে ভ্যাট হিসাবে, আমাকে নিজে মিস্টার মনমোহন সিং বলেছিলেন, তো মিস্টার সাইফুর রহমান যা পেরেছে আমি পারি নাই। তো সেই সাকসেসের জাতি এখন এসে 20 বছর পরে এসে কেন এত ঠক্কর খাচ্ছি আমরা? তো আমাদের ঘুরে দাঁড়াতে হবে, আত্মবিশ্বাস নিয়ে এগোতে হবে, এবং উই মাস্ট ওয়াক দ্য টক। আমরা যে আলোচনা করি, যা বিশ্বাস করি, তার প্রমাণ দেখাতে হবে। আর আমাদের ওই যে ফৌজদারার ক্যারেক্টার, আমার পড়াশোনার সুযোগ হয়েছে, পাহাড়ের উপর একটা বড় করে লেখা আছে, কথা নয় কাজ, কথা কম কাজ বেশি। দর্শক, প্রত্যাশার বাজেট নিয়ে অনেক প্রত্যাশার কথা শুনলাম, কথা নয় কাজ, এবং আমরা আশাবাদী। এবং যেটি আজকের অতিথি যারা মামুন রশিদ তিনি বললেন, সেটি হচ্ছে যে আসলে একটা সুশাসন, জবাবদিহিতা, এবং আমরা যদি একটা সদিচ্ছা থাকে, রাজনৈতিক সদিচ্ছা থাকে, এবং যেটি তিনি খুবই আশাবাদী। মাননীয় অর্থমন্ত্রীর কথা বললেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললেন, আমরা সকল কিছুকে মিলিয়ে সকলে মিলে একটা প্যাকেজ ডিল,
দেশটাকে ভালোবেসে দেশের জন্য একটা 20 বছর পর নতুন একটা সরকার ক্ষমতায় এসেছে, তারা পরবর্তী 5 বছরের জন্য দেশ পরিচালনা করবেন। আমরা সকলে মিলে যদি সহযোগিতা করি এবং সরকারের পক্ষ থেকে যদি সুশাসন নিশ্চিত করা হয়, আমরা এই প্রত্যাশার বাজেট নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। প্রিয় দর্শক, আপনারা যারা তখন ইসমানী মির্জা শুভরাত্রির সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকের সম্মানিত আলোচক, আর্থিক খাত বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ যারা মামুন রশিদকে নানা চুরচেরানা বিশ্লেষণের মাধ্যমে আমাদের প্রত্যাশার বাজেট অনুষ্ঠানকে সমৃদ্ধ করবার জন্য। দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।